হাই ফ্রেন্ডস, আই এম শেখ জানে আলম। আপনি আমাকে অ্যাজ এ গাইড নিতে পারেন। আমি এখন যে বইটি পড়ছি সেটি হলো লার্ন টু আর্ন, এবং সেই বইটি আমি অ্যানালাইজ করে আপনাদের সাথে একটা টপিককে ডিসকাস করছি। এর আগে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি যে টাকা কিভাবে আমার বন্ধু হবে, এবং তারপর আপনার আর্থিক অবস্থা কেমন হবে সেই অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করুন। তারপর বললাম যে ইনভেস্টমেন্টের যে বেসিক 5টি ইনভেস্টিং আছে, তাহলে বেসিক 5টি ইনভেস্টমেন্ট কি না, সেভিংস অ্যাকাউন্ট, কালেক্টেবলস, রিয়েল এস্টেট আর হোম or অ্যাপার্টমেন্ট, বন্ডস আর স্টকস আর মিউচুয়াল ফান্ড। আমরা অলরেডি সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব কালেক্টেবলস নিয়ে। কালেক্টেবলস আসলে কি? কালেক্টেবল শব্দের অর্থ হলো সংগ্রহযোগ্য। কিছু কিছু মানুষ দেখতে পাবেন যে যারা অ্যান্টিক বা অ্যানসিয়েন্ট যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে কালেক্ট করতে খুব ভালোবাসে, তাদের সেটা প্যাশন। তারা সেই সমস্ত জিনিসগুলোকে বাড়ির মধ্যে রাখতে ভালোবাসে, সেটা তাদের প্যাশন হতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছে এই যে পুরনো জিনিসগুলো, এই অ্যান্টিক জিনিসগুলো, এগুলোকে তারা রেখে দেয় অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। অর্থাৎ তারা সেটাকে বাড়িতে মধ্যে রেখে দিল, বাড়িতে রাখার পর সেটাকে কিছুদিন পর আরও উচ্চ মূল্যে বিক্রি করে দিল। এই যে রেখে দেওয়া, এটাকে আমরা কি বলছি, সংগ্রহযোগ্য যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলে থাকি কালেক্টেবলস। এই কালেক্টেবলস বাড়িতে রাখা বা এই যে কালেক্টেবলস আমরা সম্পর্কে যে ইনভেস্টমেন্ট করব, তার সম্পর্কে কিছু সুবিধা আর অসুবিধা আমরা আজকে জানবো। সবথেকে প্রথম আমরা সুবিধাগুলো জানবো, তারপর আমরা অসুবিধাগুলো জানবো। তাহলে চলুন আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। উচ্চ লাভের সম্ভাবনা, অর্থাৎ কালেক্টেবলস যদি আপনার কাছে ভালো থাকে, অর্থাৎ এমন একটা জিনিস হলো হয়তো আপনার কাছে আছে এবং হিস্ট্রিক্যালি দেখতে গেলেন যে ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা ভ্যালুয়েবল জিনিস, তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা লাভ হয়ে যেতে পারে, যার পার্সেন্টেজ গোনা যাবে না। অর্থাৎ আপনি 50,000 টাকার জিনিসকে 5 কোটি টাকার জিনিস পর্যন্ত বিক্রি করতে পারেন, এটা ইতিহাসে সাক্ষীও আছে। অর্থাৎ এর একটা সবথেকে বড় সুবিধা হলো যে এ থেকে উচ্চ লাভের সম্ভাবনা পাওয়া যায়। পুরনো কয়েন বলতে পারেন বা পুরনো মূর্তি, এই সমস্ত জিনিস যখন বাড়িতে রেখে দেওয়া হয়, এগুলো দীর্ঘদিন পর এগুলো খুব উচ্চ দামে বিক্রি হয়ে থাকে। নাম্বার 2 হলো বৈচিত্র্যকরণ, অর্থাৎ ডাইভার্সিফিকেশন। কথাই আছে যে এক ঝুড়িতে সমস্ত ডিম রাখবেন না। অর্থাৎ আপনি সমস্ত টাকা যদি সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন তাহলেও আপনি ভুল করবেন, সমস্ত টাকা স্টকসে রেখে দিলেও ভুল করবেন। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টে যদি আপনি ডাইভার্সিফিকেশনটা করে রাখেন, কিছু সেভিংসে, কিছু কালেক্টেবলসে, কিছু বন্ডসে, কিছু রিয়েল এস্টেটে, তবে আপনি হবেন একজন ওয়াইজ পারসন ইনভেস্টমেন্ট করার জন্য। অর্থাৎ এইটা আপনার কী এনে দেয়, বৈচিত্র্যকরণ এনে দেয় আপনার বিনিয়োগের ওপর। নাম্বার 3 সেটা হলো স্পর্শযোগ্য সম্পদ। হ্যাঁ, ট্যাঞ্জিবল অ্যাসেট। তার মানে কি, আপনি স্টকসে ইনভেস্ট করুন, বন্ডসে ইনভেস্ট করুন, এগুলোকে কিন্তু আপনি টাচ করতে পারেন না, আপনি জানেন না, দেখতে পান না। কিন্তু আপনি কালেক্টেবলসে ইনভেস্ট করলে আপনি দেখতে পাবেন যে আপনি কোন জিনিসটা কিনেছেন, আপনি চোখের সামনে দেখতে পারবেন যে আমি এই জিনিসগুলোকে ইনভেস্ট করেছি। এতেও অনেক মানুষ কি হয় না, ইমোশনালি একটা অনেক স্বস্তি পায় যে না, আমি কোন কোন জিনিসের উপর ইনভেস্ট করে থাকি। নাহলে অনেকজন আবার স্টকসে ইনভেস্ট করে আবার কি করে নিজের মধ্যে ডাউট ফিল করে যে এই জিনিসটা আমার আছে তো না নাই। এই জিনিসটা কিন্তু আপনার ট্যাঞ্জিবল অ্যাসেট একটা, এটা আপনি দেখতে পাবেন। নাম্বার 4 সেটা হলো যে আপনার মুদ্রাস্ফীতি, অর্থাৎ আমি আগের দিন যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো ইনফ্লেশন। ইনফ্লেশনকে রুখতে পারে কিন্তু কালেক্টেবলসে যদি আপনার ইনভেস্টমেন্ট সঠিক হয়, আপনি কিন্তু যে ইনফ্লেশন হয়ে থাকে তার থেকে অনেক বেশি টাকা আপনি রিটার্ন পেতে পারেন। আর নাম্বার 5 হলো প্যাশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। অনেক লোকের আবার এটার প্যাশন থাকে যে অ্যান্টিক জিনিসগুলোকে ঘরে রাখা বা আনা বা সংগ্রহ করা। স্ট্যাম্প হতে পারে, তাতে পুরনো স্ট্যাম্প, পুরনো কয়েন, পুরনো মূর্তি, পুরনো কার, এই যে অ্যান্টিক জিনিসগুলোকে সবাই রাখতে পছন্দ করে, এটা প্যাশন হতে পারে একটা। অর্থাৎ আপনার প্যাশনের সাথে সাথে আপনি এটাকে জব হিসেবে নিতে পারেন। প্লাস পয়েন্ট যে আপনাকে বোরিং লাগবে না আপনার জবটাকে। কিন্তু এর কিছু কিছু অসুবিধাও আছে, চলুন আমরা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি। কনসের মধ্যে নাম্বার 1 হলো ল্যাক অফ লিকুইডিটি। অর্থাৎ এই সমস্ত জিনিস বাজারে যেমন সবসময় অ্যাভেলেবেল নয়, আপনাকে পেতে, আপনাকে সঠিক মূল্যায়ন করতে দেরি লাগবে, এটা কিন্তু আপনি সব জায়গায় পেতে পারেন না। আবার তারপর হচ্ছে যে আপনি যদি এটা ইনভেস্ট করে দেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে এর কাস্টমারও পেতে পারবেন না। নাম্বার 2
মূল্যায়ন সমস্যা অর্থাৎ এভালুয়েশন। আপনি যে জিনিসটা নিচ্ছেন সেই জিনিসটা কি সঠিক মূল্যে নিচ্ছেন? এই যে পুরোনো একটা মুদ্রা, পুরোনো একটা মূর্তি সঠিক দামে আপনি সেটা নিচ্ছেন নাকি সেটা কিন্তু যাচাই করা অনেক করতে মুশকিল। সেই জন্য আবার এক্সপার্টের ওপিনিয়ন নিতে হয়। সব জিনিসের উপর মূল্যায়ন করা সবার কিন্তু সঠিক ক্ষমতা থাকে না, তাই কিন্তু মূল্যায়নের অভাব একটা থেকে যায়। নাম্বার 3 হলো বাজারে অস্থিরতা। অর্থাৎ আপনি দেখতে পাবেন কোনো একটা জিনিসের এখন একটা ডিমান্ড আছে, আবার কোনো কোনো জিনিসের একদম ডিমান্ড নেই। অর্থাৎ বাজার কি হচ্ছে, মার্কেটে কখনো হাই হচ্ছে কখনো লো হচ্ছে। অর্থাৎ কোনো একটা জিনিসকে আপনি হয়তো কালেক্ট করে রেখে দিয়েছেন কিন্তু দেখা গেল যে বাজারে এর ডিমান্ডই নেই। এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। নাম্বার 4 সেটি হলো রক্ষণাবেক্ষণের খরচ। এমন এমন জিনিস আছে যে জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য প্রচুর টাকা খরচের প্রয়োজন পড়ে। আপনাকে সেগুলোকে খুব ভালো জায়গায় স্পেস লাগবে, জায়গা লাগবে, সেই সমস্ত পরিবেশ লাগবে, তবে সেই জিনিসগুলো ভালো জায়গায় থাকবে। দেখা যাবে যে যদি আবহাওয়া খারাপ থাকে, এক এক জিনিস কী হয় আবহাওয়া খারাপের জন্য সেগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ কালেক্টিভেলসের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু রয়ে যায়। নাম্বার 5 সেটি হলো প্রতারণা এবং জালিয়াতি। কি হয়, আপনাকে কোনো একটা জিনিস ওল্ড বা অ্যান্টিক বলে বা অ্যানসিয়েন্ট বলে বিক্রি করে গেল। কোনো একটা মূর্তিকে বলা হচ্ছে যে 200 বছরের পুরাতন, কিন্তু না, দেখা গেছে যে ওটা 5 বছরের পুরাতন নয়। অর্থাৎ জালিয়াতি, এবং এই বাজারে কিন্তু জালিয়াতি অবশ্যই আছে। কর সংক্রান্ত বিবেচনা অর্থাৎ ট্যাক্সের ব্যাপারে আপনাকে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন জিনিসের উপর কত ট্যাক্স পড়তে পারে, আপনাকে সেই ট্যাক্সের উপর কিন্তু বেশি খরচ পড়ে যেতে পারে। অর্থাৎ এমন এমন জিনিস আছে এর উপর ট্যাক্স কিনতে গিয়ে প্রচুর টাকা ট্যাক্স পড়ে যেতে পারে। অর্থাৎ ট্যাক্সের উপর আপনার বিবেচনা কিন্তু অবশ্যই এই জায়গায় খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে। অর্থাৎ ট্যাক্সের নলেজ থাকা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জিনিস থেকে যাচ্ছে কালেক্টিভেলসের ক্ষেত্রে। নাম্বার 7 যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিয়মিত আয় নেই, অর্থাৎ রেগুলার ইনকাম এ থেকে নেই। যেমন আমি বলেছিলাম সেভিংস অ্যাকাউন্টে আপনি যদি 5 লাখ টাকা রাখেন, সেটার 5% বা 6% ইন্টারেস্টে যদি আপনি রিটার্ন পান, আপনি কিন্তু বছরে 25 থেকে 30 হাজার টাকা ওটা থেকে পাবেন। অর্থাৎ আপনি সেই টাকাটা কিন্তু অন্য জায়গায় ইনভেস্ট করতে পারেন বা ইউজ করতে পারেন, বা যেমন স্টকসে ডিভিডেন্ডস থাকে সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে কালেক্টিভেলসের ক্ষেত্রে রেগুলার আয় একদমই নেই। এই জিনিসটাতে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কালেক্টিভেলসের সম্পর্কে যদি সারমর্ম করা হয় তাহলে কি বলবো, অবশ্যই একটা ভালো ইনভেস্টমেন্ট, কিন্তু অবশ্যই আপনার কি থাকতে হবে, নলেজ থাকতে হবে সেই ফিল্ডের উপর, সেই জিনিসটার উপর এক্সপার্ট দিয়ে আপনাকে সেটাকে ভেরিফাই করতে হবে, তবে আপনাকে বাজারে কিনতে হবে। এবং বাজারের তার কখন কি মূল্য, কখন কি তার মান বাড়ছে না কমছে সেটাকে নজর রেখে আপনাকে অবশ্যই সেটাকে বিক্রি করতে হবে। অর্থাৎ কালেক্টিভেলসের ওপর আপনাকে অবশ্যই খুবই সচেতন হতে হবে এবং অবশ্যই আপনাকে অনেক বেশি নলেজ গেইন করতে হবে। আশা করছি যে আজকের ভিডিওটি আপনাকে ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং অবশ্যই যাওয়ার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।